তাহিরা তবুও নইল না, আরো শক্ত করে আঁকড়ে ধরল মাকে। ছেড়ে দিলেই যেন পালিয়ে যাবে। রুজিনা বেগম চোখের ইশারায় বলল, থাকুক না মেয়েটা। তাহিরাকে সামলানোর জন্য সময় দিল। এভাবেই কেটে গেল মিনিট খানেক। তাহিরা তবুও অটল মাকে জড়িয়ে। মোমেন শিকদার এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বলে ওঠে। চৌকিতে তাকালো মেয়েটি, সঙ্গে সঙ্গে হামলে পড়ল বাবার বুকে। শব্দ করে কেঁদে উঠে অস্পষ্ট স্বরে বলে, বাবা, বাবা। কান্নার দাপটে আর কিছু বেরোলো না মুখ থেকে। মুমিন শিকদারের চোখের কোণেও পানি দৃশ্যমান। এতদিন পরে মেয়ের মুখে বাবা ডাক শুনে প্রশান্তিতে বুকটা ভরে গেল। তার কোমল মেয়েটিকে কষ্ট দিয়েছে শুধু শুধু। কামরুজ্জামান মির্জা তাহিরাকে উদ্দেশ্য করে মজার ছলে বলে, তাহিরা, আম্মু শান্ত হও। এভাবে কান্নাকাটি করলে তোমার বাবা মা তো মনে করবে শ্বশুর বাড়িতে অত্যাচারিত, অসুখী তুমি। না না, ছেড়ে দিলেই আবার পালিয়ে যাবে। অস্পষ্ট স্বরে বলে ওঠে তাহিরা। মুমিন শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এভাবে বলবে না বাবা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা প্লিজ আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমাদেরকে ছাড়া ভালো থাকি না আমি। ভাঙা স্বরে থেমে থেমে বলে ওঠে তাহিরা। মুমিন শিকদার অনুতপ্ত মেয়ের সাথে অন্যায়ের জন্য। তারা জানে তাহিরা নির্দোষ, পরিস্থিতির শিকার সে। নিজের ভুল বুঝতে পেরে ছুটে এসেছে মেয়ের কাছে। দুহাত ভর্তি ফলমূল, কোনো কিছুরই কমতি রাখিনি মেয়ের শ্বশুর বাড়িতে আসতে। এত বড় বাড়িতে তার মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে সংসার করছে। বেশ চিন্তায় ছিল মেয়েকে নিয়ে। তবে এখানে এসে তার পুরো ধারণাটাই পাল্টে দিয়েছে মির্জা পরিবার। মুমিন শিকদার আসার খবর পেয়ে ইমার্জেন্সি কাজ ফেলে চলে এসেছেন কামরুজ্জামান মির্জা। আদর যত্নে আপ্যায়নে কোনো কিছুতেই কমতি রাখেনি নতুন কুটুবের জন্য। তাহিরা মায়ের গা ঘেঁষে বাহু চেপে সানিকে মুখে জড়িয়ে বসে আছে। পাশে সাবিনা মির্জা, কাজল মির্জা, তাবিয়া জাকি, নিশাদ, নয়না, নীলু সহ সবাই আছে তাহিরার কাছে। বিভিন্ন ধরনের কথা বললে মন ভালো করার চেষ্টা করছে। মুমিন শিকদার নিশ্চিন্ত হলেন। মেয়ে এ বাড়িতে কতটা সুখে আছে বেশ বুঝতে পারছেন তিনি। মন থেকে দোয়া করল মেয়ের এই শান্তির জন্য, এত ভালো একটি পরিবার পাওয়ার জন্য। বেআইন এর সম্পর্ক মজবুত হলো। অনেকক্ষণ খোঁজ গল্প করল তারা। মুমিন শিকদাররা নাস্তা পানি করে চলে যেতে চাইলেও মির্জা পরিবার ছাড়ল না। দুপুরের খাবারের আয়োজন করলো নতুন কুটুমের জন্য। তাহিরাও আজ খুশি মনে হাতে হাতে এগিয়ে দিল। তাবিয়া যাকে প্রথমে বারণ করলে রুজিনা বেগম বলেন। পরে আর কিছু বলল না তাবিয়া জাকি। তাহিরার মুখ থেকে যেন আজ আর হাসি সরছে না। খুশির অন্ত নেই তার। দুপুরের দিকে বাসায় আসলো তাইসির। সেই থেকে তীক্ষ্ণ দৃষ্টি তার বউয়ের দিকে। মেয়েটির হাস্যোজ্জ্বল মুখশ্রী তাকে প্রশান্তি দিচ্ছে। শ্বশুর শাশুড়ির সাথে বেশ কথাবার্তাও বলল তাইসির। তাহিরা আজ আকাশ সমান সুখ অনুভব করছে। মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষটি সে। বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই মিলে যেন একটা আনন্দের মিছিল। তাহিরা ঠিক এমনটাই চেয়ে এসেছে। সে সবাইকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে চায়। কাউকে হারাতে রাজি নয় সে। তাইসির তাদের বাসায় গিয়ে কি কি বলেছেন সবটাই মায়ের থেকে শুনেছে তাহিরা। সেদিন থেকে নাকি তাইসিরের সাথে রুজিনা বেগমের কথাও হয়। এসব কিছু শুনে তো তাহিরা অবাক। তাইসির তার দেয়া কথা রেখেছে। তাহিরার বাবা মাকে আবার আগের মতো ফিরিয়ে দিয়েছে। তাইসিরের প্রতি তাহিরার মনে আরও একবার নতুন অনুভূতি উদিত হলো। দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে গেলেন শিকদার পরিবার। তাহিরা সারাদিন হাস্যোজ্জ্বল মুখে থাকলেও বাবা মায়ের চলে যাবার সময় কান্নাকাটি করলো। কিছুতেই ছাড়তে নারাজ তাদের। তারা কথা দিয়েছে এরপর থেকে এসে এসে দেখে যাবে তাহিরাকে। পরে অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করতে হলো মেয়েটিকে। রাত 8টা। তাহিরা কিচেনে কফি বানাতে ব্যস্ত। আজকে সারাদিনে তাইসিরের সাথে চোখাচোখি হলেও কথা হয়নি। হবে কি করে? মা বাবার কাছ থেকে একটুর জন্য নড়েনি সে। অবাক করার বিষয়, তাইসিরও আজ একবারও ডাকেনি তাকে। সন্ধ্যার পর থেকে তাইসির বাড়িতেই আছে। তাহিরা এক কাপ কফি বানিয়ে অগ্রসর হলো তাদের কক্ষে। দরজা খুলতেই সরাসরি নজর পড়ল তাইসিরের দিকে। কাপড় চোপড় প্যাক করতে ব্যস্ত। কপালে ভাঁজ পড়ে মেয়েটির। মনের মধ্যে প্রশ্ন জাগে, কই যাচ্ছে তাইসির? তাহিরা ধীর পায়ে এগিয়ে গেল এবং নিঃশব্দে দাঁড়িয়ে রইল তাইসিরের পিছে। তাইসির একমনে নিজের কাজ করে চলেছে আর তাহিরা তাকিয়ে দেখে বোঝার চেষ্টা করছে। তাহিরার আকাশ কুসুম কল্পনায় অবসান ঘটে তাইসিরের গম্ভীর কণ্ঠস্বরে। ফাইনালি তবে হাজবেন্ডের কথা মনে পড়লো মিসেস? হতবিহবল চিত্তে তাকিয়ে থাকে তাহিরা। তাইসির এখনো পর্যন্ত একবারও ফিরে তাকালো না পেছনে। তবে বুঝলো কি করে? তাহিরা অবাক হয়ে বলে উঠল, আমি এসেছি। আপনি কিভাবে বুঝলেন? আমি তো কোনো কথা বা শব্দ করিনি।
হাত থেমে গেল তাইসিরের। শিরদাঁড়া সোজা করে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে সোজা দাঁড়ায় মেয়েটির সামনে এবং কোনো বার্তা ছাড়াই মেয়েটির কোমরের দুপাশে হাত গলিয়ে কাছে টেনে আনে তার। আকস্মিক এহেন আচরণে চমকায় তাহিরা। হাত ফসকে পড়ে যেতে নেয় কফির কাপ, সঙ্গে সঙ্গে শক্ত করে চেপে ধরে কাপটি। তাইসির মেয়েটির মুখের কাছে ঝুঁকিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, স্পর্শে নয় জান, অনুভবে ভালোবাসি। তোমার নিঃশব্দের মাঝেও আমি তোমাকে অনুভব করতে পারি। তাহিরার বন্ধ কম্পিত চোখ জোড়া খুলে রেনিনে গলায় বলল। কোথায় যাচ্ছেন আপনি? তাইসির মেয়েটির ঘাড়ে মুখ গুজে উত্তর দিল, সিঙ্গাপুর। কেন? সকালে না বললেন কাল যাবেন, তাহলে এখন যাচ্ছেন যে? তাইসির চোখ ছোট ছোট করে চাইল। কৈফিয়ত চাইল মিসেস। চুপসে গেল তাহিরা। কৈফত যাওয়ার অধিকার থাকলেও সাহস নেই তার। ভীত চোখে চায় সে। মেয়েটিকে অবাক করে দিয়ে ঠোঁট কামড়ে হাসে তাইসির। তাহিরা এই প্রথম হাসতে দেখল তার অগ্নিপুরুষকে। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই হাসিতে। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে মাশাআল্লাহ, কি সুন্দর সেই হাসি। অথচ লোকটি হাসতেও কৃপণতা করে। মেয়েটির ভাবনার মাঝেই কর্ণ স্পর্শ করে তাইসিরের ভারীক্ষী গলার স্বর। মিসেস সাফান কৈফিয়ত চাইলে কিন্তু আমি দিতে প্রস্তুত। সে সাহস কি মেয়েটির আছে? তাহিরা কিছু বলতে পারে না। সারাদিনের আনন্দও ফিকে হয়ে আসে তার। কেন জানি তাইসির চলে যাবে শুনে শূন্য শূন্য লাগছে, বিষাদ লাগছে। ভেবেছিল তাইসির চলে গেলে খুশি হবে। কেন জানি খুব কান্না পাচ্ছে তার। ডাগর ডাগর আঁখিখানা ঘন ঘন ঝাপটায় কাপা কাপা গলায় বলল, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তাইসির মেয়েটির হাত থেকে কফিটি নিয়ে টি টেবিলের ওপরে রাখলো। মেয়েটিকে কোনো পূর্বাভাস না দিয়ে নিজের পুরুষালী অস্ত্রদয় ডুবিয়ে দিল মেয়েটির অস্ত্রদয়ে। আকস্মিক এহেন কাজ স্তব্ধ হতভম্ব তাহিরা। তাইসির চুমু খেতে খেতেই এগিয়ে যাচ্ছে পড়ার টেবিলের কাছে। টেবিলের ওপর রাখা জিনিসপত্রগুলো দুহাতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে তাহিরাকে বসিয়ে দিল সেখানে এবং অভিনব দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মেয়েটিকে। এতটাই হতভম্ব তাহিরা, প্রতিক্রিয়া করারও নেই। তাইসিরের দৃঢ়তা বাড়াতে লাগলো, হুঁশ ফিরল মেয়েটির। বুঝতে পেরে ছোটার জন্য ছটফট করতে লাগলো। দুহাতে ছেলেটিকে সরিয়ে দিতে চাইল তাইসির। মেয়েটির হাত দুটো পেছন মুড়ে ধরে এবং নিজের কাজে অটল থাকে। তাইসির চুম্বনের মাঝের মধ্যে ছোট ছোট বাইট করে দিচ্ছে। স্পন্দন থমকে আছে তাহিরার, তিরতির করে কাঁপছে সে। তাইসির মেয়েটির সেই কম্পন স্পষ্ট অনুভব করে। নিঃশ্বাস আটকে চোখ খিচে শক্ত হয়ে আছে তাহিরা। তাইসির ছেড়ে দিল মেয়েটার অস্ত্রদয়। ছাড়া পেতেই যেন প্রাণ ফিরে পেল তাহিরা। লজ্জায় রাঙা মুখ লুকিয়ে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে লাগলো। তাইসির মেয়েটির মুখটি হাতের আজলায় তুলে নিশাতুর কণ্ঠস্বরে বলল, লুক এট মি সুইটহার্ট। তাহিরা টিপ টিপ করে চাইল। তাইসির আগে থেকেই তাকিয়ে চোখাচোখি হতেই দুম করে চোখ নামিয়ে নিল মেয়েটি। সত্যি করে বলো তো, আমি চলে গেলে তোমার খারাপ লাগবে না? খারাপ তো এখনই লাগছে, কান্না পাচ্ছে, তবে মুখ ফুটে বলতে পারল না কিছুই। নীরব নিস্তব্ধ কক্ষের ভেতর তাহিরা মাথা নিচু করেই কাপা কাপা গলায় শুধালো, আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কবে ফিরবেন? তুমি ডাকলেই চলে আসবো। থামলো তাইসির। গম্ভীর গলায় পুনরায় বলে ওঠে, চলে যাচ্ছি ভেবে উঠতে যেও না সুইটহার্ট। এবারে যদি কোনো উল্টাপাল্টা কিছু করো, আই সোয়ার আগের বারের থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব। আমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকানো কঠোর নিষিদ্ধ তোমার জন্য। আমার আমানতের খেয়ানত করতে চাইলে কসম আল্লাহর ধ্বংস করে দেব তুমি সহ সবকিছু। সিঙ্গাপুর 9 তলা এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সেখানে এক অন্ধকার কামরায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে এক যুবতী। ফর্সা শরীরে রয়েছে অসংখ্য কালশিটে দাগ। ধবধবে ফর্সা ত্বক ফ্যাকাশে হয়ে আছে। পানির তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করছে সেই যুবতী। অন্ধকার কামরায় নিজেকেই দেখা দুষ্কর। মেয়েটি যখন এক ফোঁটা পানির জন্য হাহাকার করছিল, ঠিক তখনই ক্যাচ করে দরজাটা খোলার আওয়াজ গেল। যুবতী তৎক্ষণাৎ আতঙ্কে নিজেকেই গুটিয়ে নিল। অন্ধকার কামরায় শুধু অনুভব করল কেউ খুবই দৃঢ় পদচরণে এগিয়ে আসছে তার দিকে। সে আরও গুটিয়ে গেল। খোলা দরজা হতে আলোর রোশনি এসে আবছা স্পষ্ট হয় কামরা। কেউ বসলেও মেয়েটির সামনে সঙ্গে সঙ্গেই পুরো কামরাটা আলোকিত হয়ে গেল। আকস্মিক চোখে আলো পড়াতে চোখ খিচে ফেলে যুবতী। মেয়েটির এহেন অবস্থার সামনের মানবটি হাসে। এই বন্দি জীবন কেমন লাগছে জেসিকা বানু? পরিচিত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করতে দুম করে চোখ খুলে তাকালো মেয়েটি। সামনের বসা ছেলেটিকে দেখে নিভু নিভু কণ্ঠে বলল,
তুমি আমার সাথে এমনটি কিভাবে করতে পারলে সাফি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসা কি অন্যায়? কেন করছো এমনটা? শ্শ্! নাম মুখে নিবি না আমার। ভালোবাসা বুঝিস তুই? তোর ওই থার্ড ক্লাস ভালোবাসা তোর মতোই নোংরা। দাঁতে দাঁত চেপে বলে উঠল তাইসির। মেয়েটি ভাঙা স্বরে বলে, আমি কি করেছি? কেন এত অত্যাচার করছো আমার উপর? এর থেকে মুক্তি চাই। আম্মাকে মেরে ফেলো, তবুও রেহাই দাও। দয়া করো, ওদের হাত থেকে বাঁচাও। তুমি জানো না ওরা আমাকে রেপ করেছে সাফি। উম, আমার মতো ছেলেরা তোর মতো সস্তা মেয়েদের কাছেও ঘেঁষে না। তুই রেপ হয়েছিস তোর ভাড়া করা গুন্ডাদের হাতে। আর কি বললি তুই? কি করেছিস? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি কি করেছিস? জেসি জানে আজকের তার এই করুণ পরিণতির জন্য সে নিজেই দায়ী। তাইসির যেদিন জেসির হাতে এসিড নিক্ষেপ করেছিল, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিল জেসি। এসিডে ঝলসে ডান হাতের আঙুলের মাংসগুলো গলে পড়ে গিয়েছিল। সেদিনই ইমার্জেন্সি ফ্লাইটে ঢাকা হসপিটাল থেকে নিয়ে গিয়েছিল সিঙ্গাপুর। আঙুলগুলো কেটে ফেলা হয়েছিল কবজির ওপর থেকে। শরীরে সামান্য ধুলোবালি লাগলে নাক ছিটকানো জেসি মেনে নিতে পারেনি তার এই খুদ। ভেঙে পড়েছিল সে। দুদিন সেন্সলেস হয়ে পড়েছিল হাসপাতালের বেডে। তারপর যতবারই নিজের ক্ষত দেখেছে ততবারই একটু একটু করে প্রতিশোধের নেশায় জ্বলেছে। রাগে ক্ষোভে প্রতিশোধের তাড়নায় আবার যখন ফিরে আসতে চেয়েছিল বাংলাদেশে, তখন বাদ সাধলেন জেসির বাবা হার্নের সাথে পারিবারিকভাবে কামরুজ্জামান মির্জার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে তাইসিরের সাথে ছিল চরম শত্রুতা। এবার মেয়ের সাথে অন্যায়ের প্রতিশোধে বাবা মেয়ে মিলে তাইসিরকে ধ্বংস করার প্ল্যান তৈরি করে। কেননা তারা জানে তাইসিরের সাথে লড়াই করে টিকতে পারবে না, তাই তারা কলে কৌশলে মারতে চায় তাইসিরকে। অধৈর্য জেসি সেই পর্যন্ত অপেক্ষা করতে পারছিল না, তাই একদিন প্ল্যান করে গেল অলিভিয়ার কাছে। অলিভিয়া যখন জেসির জন্য কফি আনতে গেল, সেই ফাঁকে জেসি অলিভিয়ার ফোন ঘেঁটে তাহিরার ইনফরমেশন বের করে এবং সাথে কিছু ঘনিষ্ঠ ছবি পায়, যেগুলো অলিভিয়ারা তাহিরার জন্মদিনে তুলেছিল। সেগুলো নিয়ে বাজেভাবে তাহিরাকে উপস্থাপন করে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। আজ তার এই অবস্থার জন্য সম্পূর্ণ তাহিরাকেই দায়ী করে সে মনে করে তাহিরার জন্যই তার একটি হাত অসম্পূর্ণ, মুখ লুকিয়ে চলতে হচ্ছে তাকে। এখানেই ক্ষান্ত হয়নি সে। বাপ বেটি মিলে কুদৃষ্টি দেয় তাইসিরের প্রপার্টির দিকে। তারপর গোপন সূত্রে যেই খবর পেয়েছে তাইসির অসুস্থ, কোমায় চলে গেছে, বাবা মেয়ে মিলে তখনই ভয়ঙ্কর পরিকল্পনায় নামে। প্রপার্টির নকল কাগজপত্র তৈরি করে নকল ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে তাইসিরের স্ত্রীর দাবিতে কোম্পানিতে গিয়ে দাঁড়ায় জেসি। শুধু এতেই সীমাবদ্ধ নয়, জেসির গর্ভে তাইসিরের সন্তান এটাও প্রমাণিত করে জেসি। মির্জা পরিবার তখন দিশেহারা তাইসিরকে নিয়ে। আহিল, আহসান, অলিভিয়ারা কোনোভাবেই প্রমাণ করতে পারছিল না জেসির সাজানো নাটকের। যথেষ্ট প্রমাণের অভাবে আইনি ব্যবস্থা নিতে পারছিল না। এভাবে প্রায় 7-8 দিন কেটে যায়। এক সপ্তাহে কোম্পানির পুরো দায়িত্ব হাতিয়ে নেয় জেসি। ফলশ্রুতি বাপ বেটি হাতিয়ে নেয় কোটি কোটি ডলার। আহিলরা হতবুদ্ধি হয়ে পড়ে। তাইসিরের বহু কষ্টের এই কোম্পানি কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না তারাও বুঝে যায় প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। তাই ধৈর্য ধরে এই এক সপ্তাহ আর জেসিকে হয়রানি করে না। আহিল কোম্পানির হাল ছেড়ে দিতেই বাবা মেয়ে আরও উঠতে শুরু করে। ইচ্ছে মতো চালাতে থাকে কোম্পানি। আহিলরাও হাত গুটিয়ে বসে থাকেনি। তারা বুঝে যায় তাদের ঠিক কি করতে হবে। এই এক সপ্তাহে বাবা মেয়ের সমস্ত ক্রাইম রেকর্ড করে ফেলে তারা। কেননা তারা কোম্পানি থেকে বেরিয়ে আসার পূর্বেই অতি গোপনে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা সেট করে এসেছে। বাবা মেয়ে মনের সুখে একে অপরের সাথে তাদের সাকসেসফুল প্ল্যান সম্পর্কে খুশি খুশি মনে শেয়ার করেছে। আর সেগুলো সবকিছু রেকর্ড করেছে আহিলরা। আর সেগুলো কাজে লাগিয়ে ফ্রড কেসে জেলে দিল হার্নকে। আইনের চাপে হাতিয়ে নেওয়া ডলার ফেরত দিতে হয় হার্নকে এবং কঠিন সাজার ব্যবস্থা করে তবেই শান্ত হয় আহিলরা। তবে রাঘব বোয়াল জেসি ছিল পালাতক, আর সেখানে বসে লোক হায়ার করে কোমায় থাকা তাইসিরকে মেরে ফেলার উদ্দেশ্যেও সফল না হয় খেপে যায় সেই সিঙ্গাপুরি গুন্ডাদের সাথে। কোটি কোটি টাকা পেয়েও হাতছাড়া হয়ে যাওয়াতে এক প্রকার পাগল হয়ে ওঠে জেসি। গালাগালি করে সেই হায়ার করা ব্যক্তিদের। প্রচণ্ড আক্রোশে একজনের গায়েও হাত ধরে। তবে এটাই ছিল জেসির পতনের প্রথম সূচনা।
ক্ষিপ্ত হয়ে 4 জন পুরুষ দুদিন আটকে রেখে পালাক্রমে রেপ করে তাকে। সেন্সলেস আর প্রচুর ইনজুরি অবস্থায় সেখান থেকে বন্দি করে আনে তাইসিরের লোক। চিকিৎসা করার বদলে শারীরিক টর্চার করে ফেলে রাখে এই অন্ধকার কামরায়। সারাদিনে সামান্য কিছু শুকনো খাবার, একটু পানি ছাড়া কিছুই জোটে না জেসির ভাগ্যে। ধবধবে সাদা চামড়ার অহংকারী মেয়েটির আঁখি দুটি গর্তে ঢুকে গেছে। জ্ঞান থাকলেও নিস্তেজ হয়ে বেহুশের মতো পড়ে আছে। নিজের করা ভুলগুলো আর একবার স্মৃতিচারণ করল। জেসি তাইসিরের পায়ের কাছে পড়ে নিভু নিভু কণ্ঠে আকুতি করে বলে, আমাকে ক্ষমা করে দাও সফি, আমি ভুল করেছি, ছেড়ে দাও আমাকে প্লিজ। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি, ওরা আমাকে খুব বাজেভাবে রেপ করেছে, আমি মরে যাচ্ছি, আমাকে প্লিজ ডক্টরের কাছে নিয়ে যাও। জেসির সোয়া লাগার আগেই তাইসির ছিটকে দূরে সরে যায়। শক্ত গলায় বলে, দূরে সর, সর দূরে। তোর এই নোংরা শরীরে স্পর্শ যদি লাগে না, একদম জায়গায় পুঁতে দেব। তুই তো ভুল করিসনি, পাপ করেছিস, পাপ। ভুলের ক্ষমা হয়, পাপের নয়। তোকে বারবার ওয়ার্নিং দিয়েছিলাম না আমার আরুর থেকে দূরে থাকতে? তুই আমার কলিজায় হাত দিয়েছিস, বদনামি করেছিস আমার পবিত্র নারীকে, স্বামী স্ত্রীর সম্পর্কটাকে অপবিত্রভাবে ছড়িয়েছিস, কাঁদিয়েছিস আমার ভীত ফুলকে। এর জন্য ভয়ঙ্কর শাস্তি পাবি তুই। আমার প্রপার্টি হাতানোর জন্য যে জঘন্য খেলা খেলেছিস, ছি, মুখে নিতেই ঘৃণা লাগছে। আমি চাইলে তোকে এখানেই মেরে পুঁতে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। একটু একটু করে ধুঁকে ধুঁকে মারবো তোকে। পুরুষের বেড পার্টনার হওয়াটা তো তোর পুরনো স্বভাব, এনজয় করিস খুব। ওরা করেছে, প্রবলেম কি? পার্থক্য ছিল শুধু তোর ইচ্ছে আর অনিচ্ছের। মেয়েটি এবার হাউমাউ করে কাঁদতে শুরু করে, করুণ স্বরে বলে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, এখানে থাকলে আমি মরে যাব, আমাকে রেহাই দাও। অনেক শাস্তি পেয়েছে এটা, বাকিটা সারা জীবন জেলে বসে পেয়ে যাবে। এটাকে আইনের হাতে তুলে দে। সারা জীবন পৌঁছে মরার ব্যবস্থাটা না হয় আমি করছি। গম্ভীর গলায় বলে বাহিরের দিকে অগ্রসর হয় তাইসির। জেলে যাবার কথা শুনে আটকে ওঠে জেসি। নিস্তেজ কণ্ঠে চিৎকার করে উঠল, ক্ষমা করে দাও সফি, ছেড়ে দাও আমাকে, আমি ভিক্ষা চাইছি তোমার কাছে। আর কিছু আসে না তাইসিরের কানে। জেসির আকুতি উপেক্ষা করে বেরিয়ে গেল সে। অন্ধকার কামরায় দেয়ালে দেয়ালে ধ্বনিত ভারী হলো জেসির করুণ কান্না, আহাজারি। তাইসির অনেক মাস পর এসে ঢুকলো বাড়ি। পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসলো ড্রিঙ্কস করতে। তাইসিরের পিছু পিছু এসে বসলো অলিভিয়া, ইহান, আহসান, আহিল, জন, রকি বসলো তারাও। ড্রিঙ্কসে চুমুক দিতেই মুখ কুঁচকে ফেলল তাইসির, যেটা দেখা মাত্রই লাফিয়ে উঠল আহিলরা। জানতে চেয়ে জিজ্ঞেস করে আহিল। জন তো রেগেমেগে আগুন ফুঁসে উঠিয়ে দাঁড়ালো, শার্টের হাতা গোটাতে গোটাতে কটমট করে বলল, শাট আপ ইডিয়েট। জনের কথা শেষ করার পূর্বেই ধমকে ওঠে তাইসির। অমনি চুপসে গেল জন। যথাস্থানে বসতে বসতে বিড়বিড় করে বলে, এতক্ষণ ইহান চুপ থেকে বোঝার চেষ্টা করছিল তাইসিরের মতিগতি। এবার মুখ খুলল সে। এটা কোনো টেস্ট হলো? ছে, এর থেকে তো বইয়ের ঠোঁটই বেশি মজা ছিল। তাইসিরের এহেন কথায় ভরকে গেল তারা। চোখ কপালে তুলে তাকালো তাইসিরের দিকে। ভাবা যায়, যে ছেলে মেয়েদের দিকে চোখ তুলে তাকাতো না, সে ছেলে বউয়ের ঠোঁটের প্রশংসা করছে। জন অবাক হয়ে বলে। জনের কথায় তার মাথায় চাটি মারল রকি। দুঃখী দুঃখী গলায় শুধায় জন। বড্ড আফসোস করল বউ না থাকায়। ওদের কথায় বিরক্ত হলো তাইসির, তবে কিছুই বলে না সে। একে একে চুমুক দিচ্ছে ড্রিঙ্কসের গ্লাসে। তোরা আমার জন্য যেটা করেছিস, সামান্য একটা থ্যাঙ্কসে ছোট করবো না তোদের। আমার অনুপস্থিতিতে তোদের এই অবদান আমি কখনোই ভুলবো না। গম্ভীর অথচ শান্ত গলায় শুধায় তাইসির। তাইসিরের থেকে এতটা আশা করেনি কেউ। ধন্যবাদ কিংবা সরি তাইসিরের মুখ থেকে কোনোদিন শুনেছে কিনা সন্দেহ। তারপর এত শান্ত স্বর শুনে অবাক হলো। জন বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে শুধায়। এদের কাণ্ড কারখানায় তাইসির বিরক্তের চরম পর্যায়ে পৌঁছে যায়। চোখ মুখ কুঁচকে ফেলে। আহিল, আহসান হাসল। তারা তাইসিরের নতুন রূপে অবগত। অলিভিয়া বলে ওঠে। সবাইকে অবাক করে দিয়ে এহেন কথার পৃষ্ঠে তাইসির ঠোঁট এলিয়ে হাসে। এটা দেখা মাত্রই সবাই ভিমড়ি খেয়ে পড়ল। তাদের নিরামিষে বন্ধু বউয়ের কথা মনে করে হাসে। এটা তাদের কাছে বিস্ময়কর। তারা তো খুব কাছ থেকে দেখেছে তাইসিরকে। কখনো কোনো মেয়ের জন্য পাগলামি তো দূরের কথা, সহ্যই করতে পারেনি। সে ছেলেটা একেবারে বউ পাগল হয়ে গেল। যে সাফি 5 বছরেও দেশে যাবার নাম মুখে নেয়নি, সে অনায়াসে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে দেশে। এসব বউয়ের জন্য নয় কি?
তাইসির আরও একবার ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে বলে ওঠে, বাসায় বউ আছে, গিয়ে কি করব? সেই তো বউ ছাড়া নিদ্রাহীন কাটতে হবে। ইডিয়েটটা অভ্যাস খারাপ করে দিয়েছে যে। ইহানের কথায় কোনো রেসপন্স করল না তাইসির। এক মনে ফোনে কিছু একটা করছে। অলিভিয়া বলে উঠল, আসার কথা শুনে ইডিয়েটটা খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটির বন্যা বইয়ে দিয়েছে। ফোন টিপতে টিপতেই বলে ওঠে তাইসির, নারী ভালোবাসার জিনিস। আমার নারীটা সম্পূর্ণ আলাদা, স্নিগ্ধ পবিত্র একটা ফুল। সেই ফুল ফুটে থাকুক আমার হৃদয়ে সারা জীবন। আমি তাকে সারা জীবন কাছে পেতে চাই। আমি চাই সেও ভালোবাসুক আমাকে। অপেক্ষা করব সেই দিনটার জন্য, যেদিন সে নিজেই আমার কাছে আসার জন্য মরিয়া হয়ে উঠবে। তাইসিরের এহেন কথায় অবাক হলো তারা। কেননা এত নরম সুন্দর করে কথা তাইসির কখনোই বলে না। আবেগী তাইসিরকে তারা কখনো অনুভব করেনি, কাউকে পাওয়ার জন্য কাতরাতে দেখেনি, কারোর জন্য আবেগপ্রবণ হতে দেখেনি। শক্ত পাষণ্ড তাইসিরকে দেখতে অভ্যস্ত তারা। যখন যেটা পছন্দ হয়েছে টাকা দিয়ে হাতিয়ে নিয়েছে, নয়তো ক্ষমতার জোরে কেড়ে এনেছে। যেমন জোর করে তার জীবনে এনেছে তাহিরাকে। ভুল হলেও কারো সামনে মাথা ঝোঁকেনি কখনো। এখন একটা মেয়ের জন্য নিজেকে মানিয়ে নিচ্ছে। আহিল বলে ওঠে, বাংলাদেশ সময় রাত 2টোর বেশি। সারা শহর ঘুমিয়ে, চারদিকে নিস্তব্ধতা ঘিরে রেখেছে পুরো শহরটাকে। তবে ঘুম নেই আজ তাহিরার চোখে। নিদ্রাহীন মেয়েটি শুধু এপাশ ওপাশ করে চলেছে। বুকটা কেমন শূন্য শূন্য লাগছে। আজকে আর কারো করা পারফিউমের স্মেল আসছে না তার নাকে। এত বড় রুমটির কোথাও তাইসিরের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না মেয়েটি। পাবেই বা কী করে? সে তো ফাঁকি দিয়ে চলে গেছে দূরে। মানুষ অভ্যাসের দাস। এই যে প্রতি রাতে তাইসিরের বুকে ঘুমিয়ে ঘুমিয়ে বদ অভ্যাস হয়ে গেছে। আজকে সে বলিষ্ঠ বুক বিহীন, আর ঘুম আসছে না তার। অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে নির্দয় পুরুষটি যাওয়ার সাথে সাথে তার আত্মাটাকেও সঙ্গে করে নিয়ে গেছে। নয়তো এমন ছটফট আর অস্থির অস্থির কেন লাগছে তার? দম বন্ধ লাগছে, বন্ধ কামড়ায়। মনে হচ্ছে সেই বলিষ্ঠ বুক, সেই মন মাতানো পারফিউমের করা স্মেল না পেলে মরে যাবে সে। মেয়েটি যখন বিশাল বেডের এপাশ ওপাশ ছটপট করছিল, ঠিক তখনই টুং করে মোবাইলে মেসেজের ধ্বনি কর্ণ স্পর্শ করে। বেডসাইড টেবিল হাতড়ে ফোনখানা হাতে তুলল তাহিরা। রুজিনা বেগম যাবার সময় তার আগের ফোনটি দিয়ে গিয়েছিল। যদিও তাইসির বলেছিল ফোনটি আয়ানকে রেখে দিতে, কিন্তু আয়ান রাখতে নারাজ। জোর করে দিয়ে গেছে তাহিরার আমানত। তাহিরা সোজা মেসেজে অপশনে ঢুকলো। উত্তেজনায় হাত পা কাঁপছে তার। এই ফোনের নাম্বারটা তাইসির ব্যতীত আর কেউ জানে না। তবে কি তাইসিরই কোনো বার্তা পাঠিয়েছে? ইয়েস, অফকোর্স। আমাকে হারানোর ভয়ে তার দম বন্ধ হয়ে আসবে, আমার কাছে আসার জন্য নিজেই ডাকবে। ঘুমাও সুইটহার্ট, হাজবেন্ডের সাথে রাত জাগার অনেক সময় আসবে। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যাও। আমার সাথে থাকতে হলে শরীরে এনার্জির প্রয়োজন পড়বে। তখন কিন্তু কোনো বাহানা শুনতে যাব না জান। গুড নাইট জান, লাভ ইউ। ছোট্ট একটা মেসেজ, শেষে চুমুর ইমোজি। আনন্দের প্রশান্তি তাহিরার ঘর জুড়ে। তাহিরার চোখ পড়ে নিচে আরও একটি ছোট্ট বার্তা। মেয়েটির সাথে সাথে টিপ দিয়ে সিং করলো সেটিও। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি। 1000 বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি। ছোট্ট একখানা রোমান্টিক মেসেজ। এতক্ষণের মন খারাপ কোথায় যেন উধাও হয়ে গেল। হাওয়া হয়ে গেছে একাকিত্ব। লোকটি কি করে বুঝলো সে জেগে আছে? ভালো লাগা আর লজ্জার মিশ্রিত অনুভূতিতে ভাসতে লাগলো মেয়েটির মন। এখন মনে হচ্ছে এই তো তার অগ্নিপুরুষ তার পাশেই। তাহিরা চোখ বন্ধ করে অনুভব করতে চাইল তার অগ্নিপুরুষকে। দিন শেষে আমার গন্তব্য আপনার কাছে শেষ হোক। পাষাণ্ড পুরুষ, সেজে হৃদয়। পরের দিন সারাদিন খুবই ব্যস্ততার সহিত কেটেছে তাহিরার। অনেক মাস পরে আজকে কলেজেও গিয়েছিল। সেখানে দিয়া আদিবার সাথে হয়েছে অনেক খুনসুটি। মেয়ে দুটি এত মাস পর প্রিয় বন্ধুকে পেয়ে আবেগপ্রবণ হয়ে ভীষণ কান্নাকাটি করেছিল। প্রিয় কৃষ্ণচূড়ার তলায় আজকে আড্ডায় মেতে উঠেছিল তারা। তাবিয়া জাকির অগজরে দুপুরে নীলু নয়নার সাথে কিচেনে কাটিয়েছে অনেকটা সময়। তবে এত ব্যস্ততার মাঝেও একটি মুখ বড্ড জ্বালিয়েছে। সব জায়গায় যেন তার অস্তিত্ব বিচরণ করছে। ঘড়ির কাঁটায় সময় তখন রাত 8টা। তাহিরা আর নিশাদ বই নিয়ে বসেছে স্টাডি রুমে। অপেক্ষা সাইফের। পড়তে তো বসেছে ঠিকই, কিন্তু বই বন্ধ করে দুজনে মনের সুখে গল্প শুরু করেছে। ঠিক তখনই স্টাডি রুমে প্রবেশ করে সাবিনা মির্জা আর সাইফকে দেখে তাহিরা সালাম দিল। আর নিশাদ, সে তো চোখ মুখ কুঁচকে তাকিয়ে রয়েছে সাইফের দিকে। এই ব্যাটাকে আসতেই হলো তাকে পড়াতে, না এসে আর পারল না। সাইফ গম্ভীর মুখশ্রীতে ওদের সামনের চেয়ারটি টেনে বসলো।
নিশাতের সামনে উল্টানো বইটি নিতে নিতে বলল। আপনাকে তো আমার গুরুজনের মতো লাগে না? নিশাতের কথায় ছোট ছোট চোখে চাইল সাইফ, ভারী কণ্ঠে জিজ্ঞেস করল। বরের মতো লাগে। ঝটপট সোজাসাপটা উত্তর নিশাদের। মেয়েটির সোজাসাপটা স্বীকারোক্তিতে থতমত খেল সাইফ, চোখ রাঙিয়ে চাইল মেয়েটির দিকে। সে কিছু বলার আগে সাবিনা মির্জা বলে ওঠে, দিন দিন খুব বাজে হয়ে যাচ্ছ তুমি নিশাত। চুপচাপ পড়তে বস, আর একটাও যেন কথা না শুনি। ভদ্র মেয়ের মতো পড়ায় মনোযোগ দিল নিশাদ। সাইফ যে রেগে গেছে ঢের বসতে পারছে মেয়েটি, তাই আর কোনো রিস্ক নিতে চাইল না মেয়েটি। সূর্যের প্রখর উত্তাপ ঠাঁই পেয়েছে ধরণীর বুকে। শুভ্র সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে, যা দেখতে অসম্ভব চমৎকার লাগছে। পাখিরা নিজ মনে গান গেয়ে উড়ে বেড়াচ্ছে দূর আকাশে। প্রতিদিনের ন্যায় ফজরের সালাত আদায় করে নিচে নামলো তাহিরা। কিচেনে উকি মেরে দেখলো নয়না নীলু নাস্তা তৈরি করছে। তাবিয়া জাকি চা বানাচ্ছেন। তাহিরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল সেখানে। তাবিয়া জাকি না থাকলে এতক্ষণে ফুরত করে ঢুকে যেত কিচেনে। সকাল সকাল এখানে কি চাই তোমার? তাবিয়া জাকির কথায় ভরকে গেল তাহিরা। তাহিরা তো কোনো শব্দ করেনি, তবে বুঝলো কি করে। সে মাথা নিচু করে বলল, ভালো লাগছে না রুমে, এখানে একটুখানি থাকি না আম্মু। ভদ্রমহিলা ঘাড় ঘুরিয়ে চাইল মেয়েটির পানে, চোখ ছোট ছোট করে শুধালো। এখানে থাকলে মন ভালো হয়ে যাবে? তাহিরা অনত মাথা নাড়ালো, মানে হ্যাঁ ভালো হয়ে যাবে। যেটা দেখে শব্দহীন হাসলো তাবিয়া জাকি। তিনি চা নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে, বেশিক্ষণ থেকো না, কোচিংয়ের সময় হয়ে যাচ্ছে, নাস্তা করে কোচিংয়ে যাও। তাবিয়া জাকি যেতেই সুরত করে কিচেনে ঢুকে গেল তাহিরা। নয়নাকে রুটি বেলার কাজ দিয়ে সে রুটিগুলো ভাজতে শুরু করলো। নীলু বলল, এখনকার মেয়েরা কাজ করতে চায় না, তোমার বেলায় দেখি সব উল্টো। এত বকা খাও, তারপরও কাজ করতে চলে আসো। আবার আজকালকার শাশুড়িরা বউদের কাজ ছাড়া দেখতেই পারে না, সেখানে তোমার শাশুড়ি তোমাকে কাজ করতে চাও দেখে বকাচকা করে। এটা বলতেই হচ্ছে, তোমার এবং বড় ভাবির দুজনেরই কপাল ভালো। তুমি যেমন একজন ভালো শাশুড়ি পেয়েছো, তেমনি সেও ভালো পুত্রবধূ পেয়েছে। শুধু কি তাই, ভাইজান সেও তো ভাবিকে মেল্লা ভালোবাসে। আগেরবার কি করেছে মনে নাই? বাব্বা, আমি তো ভয়ে মরেই যাচ্ছিলাম প্রায়। ঘুম থেকে উঠে বউকে ঘরে পাইনি বলে যেই কাণ্ড ঘটিয়েছে, ভাবা যায়। সারাক্ষণ বউকে বসিয়ে রাখে নিজের কাছে। আচ্ছা ভাবি, অত রাগী মানুষটিকে তুমি কেমনে সামলাও? তাকে দেখলেই তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় আমার। নয়নার কথায় লজ্জায় লাল হয়ে গেল তাহিরা। কঠিন পুরুষটিকে সামলানো কি যেই সেই কথা। লোকটির তীক্ষ্ণ দৃষ্টি, গম্ভীর স্বর কাঁপিয়ে তোলে মেয়েটির স্পন্দন। লোকটি যখন মোটা স্বরে কথা বলে, তার হৃদয় কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেই কণ্ঠস্বর। হুটহাট স্পর্শ। লোকটার দৃঢ় স্পর্শে নাজুক শরীরটা কেমন নেতিয়ে পড়তে চায়। আজকাল নির্লজ্জ তাইসিরের মুখ খুললেই লজ্জায় কেঁপে ওঠে তাহিরা। মাথা নিচু করে ফেলল মেয়েটি। তাহিরাকে লজ্জা পেতে দেখে নয়না হেসে উঠে বলল, আপনিও খুব ভালোবাসেন ভাইজানকে না ভাবি? ভাইজানের সব কথা কি সুন্দর মেনে চলেন। আপনাদের দুজনকে একসঙ্গে দেখতে আমার খুবই ভালো লাগে। তাহিরা এবার একটু বেশি ইতস্তত বোধ করে, যেটা বুঝতে পেরে নীলু ধমকে বলে ওঠে, হয়েছে হয়েছে, চুপ থাকো, খালি কাজের সময়ের কথা। বৌমনি, তোমার কোচিং এর সময় হয়ে এলো যে, যাও যাও নাস্তা করো গিয়ে। আগুনের কাছে থাকতে হবে না, যাও। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে বোর হয়ে যাই, আপনাদের সাথে থাকলে ভালো লাগে। তাহিরার কথার পিঠে নীলু বলে, আচ্ছা, কলেজ শেষে সময় পেলে আবার করবে, সমস্যা নেই। তোমার কোচিং এর সময় হয়েছে। বড় ভাবি এসে যদি এখনো কিচেনে দেখে, তুল কালাম করে ফেলবে। যেহেতু তাহিরার পরীক্ষা অতি নিকটে, তাই সকালে কলেজের ক্লাসের আগে কোচিং করে তারপর 10টায় কলেজে ক্লাস শুরু করে। কোচিং সেন্টার থেকে কলেজের দূরত্ব মাত্র 5 মিনিটের। প্রতিদিন 8টায় উপস্থিত থাকতে হয় কোচিংয়ে। তাহিরার জন্য সমস্যা না হলেও নিশাতের খুব প্রবলেম হয়। বেচারি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, তবুও নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে উঠে 8টায় ক্লাস ধরতে হয়, নয়তো তার বর ওরফে মাস্টারমশাইয়ের ব্যাতের লাঠি পড়বে যে পিঠে। যেমন করে পড়েছিল গতকাল রাতে। অঙ্ক ভুল করায় স্কেলের বাড়ি খেয়েছে বেচারি। নিশাতকে গাল ফুলিয়ে ক্লাস করতে দেখে তাহিরা মিটিমিটি করে হাসে, খোঁচা মেরে নিচু স্বরে বলে, বুঝলাম না জান, বাড়ি খাইলে হাতে অথচ ফুলে উঠলো গাল, ব্যাপারটা কেমন ইমেজিং হয়ে গেল না?
তাহিরার কথায় নিশাত কটমট করে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, চুপ থাক বেডি, কথা কইবি না আমার সাথে। এ মা, মার খাইলি জামাইয়ের হাতে, তাকে তো কিছু বলতে পারলে না, শুধু শুধু আমার মতো নিরীহ প্রাণীর পেছনে লাগিস। রক্ত কথা বলে, একদম ভাইয়ের মতোই হয়েছিস। বিড়বিড় করে বলে উঠল তাহিরা। বিড়বিড় করে বললেও নিশাত ঠিকই শুনে ফেলল। সে কটমট করে তাকিয়ে দ্বিগুণ তেজ নিয়ে বলল, বারবার ভাইয়ের নাম ধরে খোঁটা দিচ্ছিস কেন? আমার ভাই তোর কোনখানে কামড় দিয়েছে যার কারণে এত কথা শোনাচ্ছিস? তাহিরা ভেঙচি কাটলো, বিড়বিড় করে আওড়ালো। কোনখানে বাদ রেখেছে অসভ্য পুরুষ? থতমত খেলো নিশাদ। তাহিরা বন্ধু হলেও তাইসির তো তার আপন বড় ভাই। ভাইয়ের সম্পর্কে এসব শুনলে ইতস্তত বোধ তো করবেই। দিয়া আর আদিবা পেছনের বেঞ্চে বসে মিটমিট করে হাসে। তারাও গতকাল ভর্তি হয়েছে তাহিরাদের সাথে। নিশাদ রাগান্বিত চোখে তাকিয়ে ফের কিছু বলার জন্য মুখ খুলতে সাইফ ঢুকলো ক্লাসে। স্টুডেন্টরা একত্রে সালাম দিল। সাইফ গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে পড়ায় মনোযোগ দিল। নিশাদ একবারের জন্যও তাকায়নি সাইফের দিকে। সাইফ পড়ার ফাঁকে দুবার তাকিয়ে দেখল অর্ধাঙ্গিনীর অভিমানী মুখশ্রী। তবে সে পাত্তা দিল না। সে ভালো করেই বুঝতে পেরেছে এই মুহূর্তে পড়ার জন্য নিশাদকে প্রেশার না দিলে এক্সামে বড় বড় ডিম ছাড়া কিছুই জ্বলবে না তার কপালে। মেয়েটি বেশ ঘাড় বাঁকা, হবেই বা না কেন। সকলে লাই দিতে দিতে একদম ঘাড় তেরা বানিয়ে ফেলেছে তার বউটাকে। সাইফ পড়া শেষ করে আর একবার তাকালো বউয়ের দিকে। মেয়েটি এক মনে বইপত্র গুছিয়ে ব্যাগে পড়ছে। সাইফ চলে যেতে নিশাত আদিপাড়া উঠে দাঁড়ালো। লাস্ট ক্লাস হয় সাইফের। সাইফের ক্লাস থেকে বেরিয়ে গেটের একপাশে দাঁড়ালো নিশাতের সাথে কথা বলার জন্য। মেয়েটি গতকাল রাতে একবারের জন্যও কথা বলেনি তার সাথে, না ফোন ধরেছে তার। দূর থেকে নিশাতকে আসতে দেখেই শীত দ্বারা সোজা করে দাঁড়ালো সে। ঠিক তখনই একটি মেয়ে এসে দাঁড়ালো তার সামনে এবং কিছু না বলে মিটমিট করে হাসছে আর চোরের মতো হাবভাব করছে। সাইফ ভ্রু বাঁকালো, ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? মেয়েটি দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো কোনো সমস্যা নেই। সাইফ ললাটে ভাঁজ করে পুনরায় প্রশ্ন করলো, কিছু বলবেন? পদ আগলে দাঁড়ালেন যে। আপনার সাথে কথা আছে একটু। ললাটের ভাঁজ দ্বিগুণ হলো সাইফের। মেয়েটিকে এর আগে কখনো দেখেছে কিনা সন্দেহ। অচেনা একটি মেয়ের তার সাথে কি কথা থাকতে পারে বুঝে আসলো না তার। জানতে চাইল সে, এখানকার স্টুডেন্ট আপনি? জি। আচ্ছা, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার সময় নেই। সাইফ বেশ বিরক্ত হয়ে বলল কথাটি। মেয়েটি এদিক সেদিক তাকিয়ে বইয়ের ভাঁজ থেকে একটি লাল গোলাপ বের করে সাইফের হাতে ধরিয়ে দিয়ে লাজুক হেসে বলল, বলেই তোর। আর সাইফ ফুল হাতে ব্যাগকেলের মতো দাঁড়িয়ে রইল। ঘটনাটি এতটাই দ্রুত ঘটেছে হকচকানো সময় পায়নি ছেলেটি। অন্যদিকে রাগিয়ে ক্ষোভে ফসছে নিশাদ। যত রাগ মুখের জোর তার বেলায়। মেয়েটি যে প্রপোজ করলো বলতে পারলো না আমি বিবাহিত, দুটো লাগিয়ে দিতে পারলো না মেয়েটির কানের নিচে। কেন কিছু বললো না কেন? সব জোর তার বেলায়, নিজের বেলায় 7 খুন মাপ। রাগে দুঃখে চোখের কোণে পানি ছলছল করে উঠল। সাইফ আহমকের মতো ফুলটির দিকে তো একবার মেয়েটির গমন পথে তাকালো। নিশাদ ধপধপ পায়ে গিয়ে দাঁড়ালো সাইফের সামনে। হাত থেকে ফুলটি ছিনিয়ে রাগে গজগজ করতে করতে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। ইচ্ছে করছে সাইফকে এভাবে থেতলে দিতে। টুকরো টুকরো ফুলটি পায়ের তলায় পিষে পিষ্ট করে গটগট করে গেট পেরিয়ে বেরিয়ে গেল। সাইফ বেচারার যেন আজকে হতবাক হবার দিন। আকস্মিক নিশাদের এহেন কাণ্ডে তাজ্জব বনে যায় সাইফ। নিজেকে সামনে তাকিয়ে দেখলো প্রিয়সী চলে গেছে। সাইফ দীর্ঘশ্বাস ফেলল। গেল তার কপালে যেটুকু সুখ বেঁচে ছিল সেটুকুও গেল। মরার পেটি উদয় হলো কুঞ্চিপা দিয়া। এখন তার বউকে কিভাবে মানাবে, কি করে বোঝাবে এখানে তার কোনো দোষ নেই? সে একবারে নবজাতকের মতো নিষ্পাপ। নিশ্চয়ই কষ্ট পেয়েছে তার প্রিয়সী। বেচারা অসহায় হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। রেস্টুরেন্টে মুখোমুখি বসা লাবণী আর যারা। গত 2-3 দিন ধরে ফোন করে দেখা করার অনুরোধ করছে লাবণী। একটু কথা বলতে চায় যারার সাথে। যারার পরপর পরীক্ষা থাকায় দেখা করার সুযোগ হয়ে ওঠেনি। আজকে পরীক্ষা না থাকায় দেখা করতে চলে এসেছে। মেয়েটি দেখতে আগের থেকে অনেকটাই গোলমোলো হয়েছে, তবে মুখশ্রী মলিন। তোয়ালে জড়িয়ে ছোট্ট একটা নবজাতক শিশু রয়েছে নবনীর কোলে। যারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই বাচ্চার দিকে। ফুটফুটে একটা ছোট্ট ছেলে শিশু। এই শিশুটির বাবাকে সে প্রচণ্ড ঘৃণা করে, কিন্তু এক দেখাতেই এই ছোট্ট নিষ্পাপ শিশুটির জন্য জন্মেছে অগাধ মায়া, মুগ্ধতা। তাই তো নিজের আঙুল দ্বারা শিশুটির আঙুল নিয়ে নাড়াচাড়া করছে। বাচ্চাটির আঙুল দিয়ে যারা খেলতে খেলতে বলে ওঠে, মাশাআল্লাহ, খুব সুন্দর বাবুটা, কি নাম রেখেছো ওর? আমি একটু কোলে নিই।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিন। ওর নাম মেহেরাব শাহরিয়ার। বাচ্চাটি জারার কোলে দিতে দিতে বলল লাবণী। যারা ছোট্ট দেহটাকে আদর সোহাগ করছে। ফর্সা ছোট্ট মুখটায় কিছুটা মিরাজের আদলের মিল পাওয়া যায়। যারা জিজ্ঞেস করলো, তখন বললেন যে কোনো জরুরি কথা বলতে চান। লাবণী জারার একটি হাত আঁকড়ে ধরে ফুপিয়ে উঠল। ভরকায় যারা, হতবাক হয়ে গেল সে। আমি জানি মিরাজ আপনার সাথে যেটা করেছে অন্যায়, অবিচার করেছে, পাপ করেছে। আপনি তাকে শাস্তি দিয়েছেন। আমি কিছু বলেছি বলুন? এবার তাকে ক্ষমা করে দিন। সে তার কাজের জন্য অনুতপ্ত। আপনি প্লিজ ওকে ছেড়ে দিন। ও ছেলেকে কোলে নেওয়ার জন্য আকুল হয়ে আছে। ছেলেকে নিয়ে শান্তিপূর্ণভাবে বাঁচতে চায়। আপনি দয়া করে আমার ছেলের কাছে তার বাবাকে ফিরিয়ে দিন। আমি আমার স্বামীকে, সন্তানকে নিয়ে সুখে থাকতে চাই। আপনি দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন আপু। ও আমাকে কথা দিয়েছে আমার সাথে সংসার সাজাতে চায় সে। ও আমাকে কথা দিয়েছে আমার সাথে সংসার সাজাতে চায় সে। ছেলেকে স্পর্শ করতে চায়। আমি আপনার পায়ে পড়ছি আপু, প্লিজ আপনি ওকে ছেড়ে দিন। যারা তাকালো ছোট্ট শিশুর দিকে। শান্ত হন আপু, কান্নাকাটি বন্ধ করুন। আমি এখানে কি করতে পারি আপু? এখানে তো আমার কোনো হাত নেই। লাবণী চোখের পানি মুছতে মুছতে বলে। যারার খুব খারাপ লাগছে লাবণীর জন্য। তবে মিরাজ যেটা করেছে শাস্তি তার প্রাপ্য ছিল। এখন এ বাচ্চাটার বাবার প্রয়োজনও আছে। সে কিছু বলার পূর্বে শুনে গম্ভীর গলার স্বর। আকস্মিক তাজিনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল যারা। ঘাড় ঘুরিয়ে চাইল। তার পাশেই পকেটে হাত ঢুকিয়ে শয়তান হয়ে দাঁড়িয়ে আছে তাজিন। তাজিন ভ্রু কুঁচকে তাকালো কান্নারত লাবণীর দিকে। বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। লাবণীকে কখনো দেখেনি তাজিন, তাই চিনছে না। তাজিনকে দেখে যারা প্রথমে অবাক হলেও এই মুহূর্তে ভীষণ প্রয়োজন ছিল। যারা তার পাশের চেয়ারটি দেখিয়ে বলে উঠল, এসেছেন, ভালো হয়েছে। এখানে বসুন, কথা আছে। তাজিন বিনা বাক্যে বসলো। ললাটে একটা ভাস দৃশ্যমান। যারা লাবণীকে দেখিয়ে বলে উঠল, মিরাজের স্ত্রী সে, আর এই হলো তার সন্তান। থেমে গেল যারা। তাজিন ভ্রু বাঁকায়। মিরাজের স্ত্রী সন্তান এখানে কি করছে? মিরাজের কথা শুনতেই চল শক্ত করে বলে, ওই রাস্কেলটার নাম মুখে নিলে কেন তুমি? আর এখানে কি কাজ তোমার? আপনি প্লিজ শান্ত হন, আমার কথাটা একটু শুনুন প্লিজ। তাজিন রেগে যাচ্ছে দেখে তড়িঘড়ি করে বলে উঠল যারা। তাজিন চোয়াল শক্ত করে বসে রইল। যারা বাচ্চাটাকে দেখিয়ে বলল, মিরাজ যেটা করেছে তার শাস্তিও সে পেয়েছে। বাচ্চাটাকে একবার দেখুন, নিষ্পাপ শিশু। ওরও তো ওর বাবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে, তাই না? ওর বাবারকে প্রয়োজন। আপনি প্লিজ তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। ওই রাস্কেলটাকে কোনোদিন মুক্তি দিব না। লাবণী তাজিনের পায়ে পড়ে আকুতি করে বলে উঠল, দয়া করে ওকে ক্ষমা করে দিন ভাই। সন্তানকে ফিরিয়ে দিন তার বাবাকে। আমি আপনার পায়ে পড়ি ভাইজান, প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন। ও আর কোনোদিনও এমন ভুল করবে না। আকস্মিক এহেন আচরণে চমকায় তাজিন। সঙ্গে সঙ্গে পা সরিয়ে ফেলল সে। যারা বলে উঠল, প্লিজ তাজিন, ছেড়ে দিন। এবার তাকে অনেক শাস্তি পেয়েছে সে। আপনি বললেই কাকাই ছেড়ে দিবে তাকে। বাচ্চাটাকে বাবা ছাড়া করবেন না প্লিজ। থমথমে পরিস্থিতি। নিশ্চুপ তাজিন গম্ভীর মুখে বসে আছে। তাকালো ছোট্ট শিশুর দিকে। কেমন ডাগর ডাগর আঁখি মেলে তাকিয়ে রয়েছে। মায়া জাগলো তার। তবে মিরাজকে ছাড়তে তার মন চাইছে না। লাবণীকে যারা ধরে বসিয়ে দিল চেয়ারে। ফুপিয়ে ফুপিয়ে কাছে স্বামীর জন্য। তাজিন ভাবলো অনেক কিছু। তারপর অতি গম্ভীর গলায় শোধালো, আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তাকে ছেড়ে দেব। আগে তুমি আমার কাছে আসো, তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নেব না আমি। লাবণী চলে গেছে অনেকক্ষণ। বাচ্চার সুবিধার্থে তাজিন নিজেই গাড়ি ঠিক করে তুলে দিয়েছে তাকে। কথা দিয়েছে বাচ্চার মুখের দিকে তাকিয়ে মিরাজকে মুক্ত করে দেবে। লাবণী চলে গেল 10 মিনিটের ঘরে। অথচ সেই থেকেই একই স্থানে বসা যারা। শুধু শুধু বসিয়ে রেখেছে তাকে। না তাজিন কিছু বলছে, না তাকে যেতে দিচ্ছে। যারা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকিয়ে রয়েছে তাজিনের দিকে। বিরক্তিতে বলে উঠল যারা, প্রবলেম কি আপনার? এসব পাগলামি মানেটা কি? আমি বললাম এত তাড়াতাড়ি বিয়ে করব না, তবুও কেন জেদ করছেন? তাছাড়া মিরাজকে ছাড়িয়ে আনবেন, ভালো কথা। এটার সাথে আমাদের বিয়ের সম্পর্ক কি? উত্তর বাচ্চাটার নাম মুখে নিতে বারণ করেছি না তোমাকে? তাজিনের ধমকে কেঁপে উঠল মেয়েটি। চুপসে গেল অমনি। তাজিন পুনরায় ভারী গলায় বলল, আমি যখন বলেছি ছেড়ে দিব তাকে, বিষয়টি এখানেই সমাপ্ত। নেক্সট টাইম একটি কথাও হবে না তাকে নিয়ে। সহ্য করব না কিন্তু আমি। যারা ঢোক গেল। রিনিনে গলায় শোধালো,
আপনার জেদে বিয়ের জন্য প্রিপারেশন চলছে, দুই পরিবারের বিয়ের কার্ডও ছাপানো হয়ে যাচ্ছে। কেন জেদ করছেন বলুন তো? একটু তো বোঝার চেষ্টা করুন, এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি। তাজিন চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, ওয়াই? বিয়ে করতে প্রবলেম কি? নাকি ভেবেছ প্রেম করেই টাটা বাই বাই? সিনেমার ডায়লগের মতো বলবে আমাদের গন্তব্য এই পর্যন্তই ছিল, ভালো থাকো সুখে থাকো ভালো থাকুন সুখে থাকুন আপনি। ছি ছি, কি বলছেন? এমন কিছুই না। আমি আসলে সংসার সামলানোর জন্য তৈরি নয় আমি। তাছাড়া আমাদের তো কথা হয়েছিল আপনার পড়া শেষ হলে তারপর বিয়ে করব আমরা। তাহলে এখন কেন পাগলামি করছেন? আমার তোমাকে চাই, বাকি সব গোল্লায় যাক। আর কে বলেছে তোমাকে বিয়ে হলেই সংসার সামলাতে হবে? হবে না? অবাক হয়ে জিজ্ঞেস করলো যারা। না, বস সামলাতে পারলেই হবে পাস। থতমত খেলো যারা, বলতে চাইলো, শুনুন না। বাকি কথা শেষ করতে দেয় না তাজিন, হাত উঁচিয়ে থামিয়ে দিল। অতি গম্ভীর গলায় বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিয়ে করতে প্রবলেমটা কোথায়? তুমি বোঝো না তোমাকে আমার চাই? আই নিড ইউ ভেরি মাচ। তুমি বুঝতে পারছো না আমার অস্থিরতা। তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় প্রতিটি সেকেন্ড অধৈর্য হয়ে পড়েছি ক্রমশ। প্রতিদিন 8টার পরে পড়াতে আসলেও আজকে জাস্ট 8টায় উপস্থিত হয়েছে সাইফ। সারাদিনে একটুও কথা হয়নি নিশাতের সাথে। গতকাল রাত থেকেই ফোন তুলছে না মেয়েটি। সারাটা দিন অস্থির ব্যাকুল হয়ে রয়েছে সাইফ। একটুখানি কথা বলার জন্য ছটফট করছে, তবুও বেয়াদব মেয়েটির মন গলেনি। আজকে একটা শিক্ষা মেয়েটিকে দিতেই হবে। কত বড় সাহস! সে বারবার বলার পরেও কথা বন্ধ করে, ঘাটতারামি করে। মেয়েটি জানে তার সাথে কথা না হলে পাগল হয়ে যায়, তারপরেও সেটাই রিপিট করে বারবার। আগের দিনের মতোই সাইফ আসার আগেই বই নিয়ে বসেছে তাহিরা নিশাদ। সাইফকে দেখে সালাম দিল তাহিরা। চেয়ারে বসতে বসতে সালামের জবাব দিল সাইফ। একবার তাকালো তার তেরা বউয়ের দিকে। মেয়েটি ব্যাগ হাতড়ে খাতা কলম বের করায় ব্যস্ত, একবারের জন্য তাকায়নি পর্যন্ত। দুজনকেই অঙ্ক করতে দিল সাইফ। সময়ের মধ্যেই সেটা সলভ করে দিল দুজনেই। নিশাদকে এত তাড়াতাড়ি করতে দেখে কিঞ্চিত অবাক হলো সাইফ। তারপর আরও দুটো অঙ্ক করতে দিল নতুন অধ্যায় থেকে। সাইফকে অবাক করে দিয়ে নিশাদ সঠিকভাবে করে দিয়েছে অঙ্কটা। সাইফ আরও খেয়াল করেছে প্রয়োজন ছাড়া নিশাদ একটি কথা বলেনি। এতটাই স্বাভাবিকভাবে পড়ছে মনে হচ্ছে সাইফকে এর আগে কখনো দেখেইনি সে। সাইফ ভ্রু বাঁকায়, তবে তাহিরা থাকায় কিছুই বলে না সে। তাহিরা যতই বন্ধু হোক নিশাদের, তবে সাইফ ব্যক্তিগত বিষয় গোপন রাখতেই পছন্দ করে, তাই চুপচাপ রইল। পুরোটা সময় খুব মনোযোগ দিয়ে পড়ল নিশাদ। পড়া শেষ হতেই তাহিরা বেরিয়ে গেল। স্বামী স্ত্রীর মান অভিমানের ভেতরে সে থাকতে চাইল না। নিশাদও উঠে দাঁড়ালো, সাইফকে উপেক্ষা করে পা বাড়ালো বাহিরের দিকে। তবে নিশাদের উদ্দেশ্য সফল হতে দিল না সাইফ। হাতের কবজি টেনে ধরে আটকে দিল। আকস্মিক এহেন আচরণে হকচকায় নিশাদ। ছটফট শুরু করে নিজেকে ছাড়াতে রাগী গলায় বলে, কি করছেন? ছাড়ুন, আপনার কোনো রাইট নেই আমাকে টাচ করার। ছাড়ুন বলছি। আমি কিন্তু শাট আপ ইডিয়েট। ধমকে বলে উঠল সাইফ। চমকায় নিশাদ। সাইফ চোয়াল শক্ত করে দৃঢ় বন্ধনে মেয়েটির নাজুক দেহখানা আবদ্ধ করে ফেলল নিজের বাহু ধরে। শক্ত চোয়ালে চিবিয়ে চিবিয়ে বলল, তোমার সাথে ঠিক কি কি করার অধিকার রাখি সেটা খুব ভালো করেই জানো তুমি। ভালোবাসি বলে যা ইচ্ছে তাই করবে, ইচ্ছে হলে কথা বলবে, না হলে ছুঁড়ে ফেলে দেবে। কালকে থেকে অনেক ড্রামা সহ্য করেছি, আর নয়। কি প্রবলেম তোমার? টেল মি। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রয়েছে নিশাদ, কান্না আটকানোর বৃথা চেষ্টায়। তবে নিজের কান্না ধামাচাপা দিতে না পেরে ফুপিয়ে উঠল। ভরকায় সাইফ। হাতের মুঠো শিথিল হয়ে গেল তার। নিশাদ নাক টেনে বলে ওঠে, তো কে বলেছে সহ্য করতে? করতে হবে না সহ্য, আর পুরনো হয়ে গেছি না আমি, এখন আর সহ্য হয় না আমাকে। তো যান না, যান। যারা আপনাকে ভালোবাসে তাদের কাছে যান, ছেড়ে দিন না আমাকে। অযথা কান্নাকাটি করতে দেখে মেজাজ খারাপ হয় সাইফের। পুনরায় ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। নিজে অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করছো বেয়াদব। কিছু বলার আগে নাকে কাঁদছো, পিটিয়ে সোজা করে দেবো একদম। ভুলভাল বকা ছুটে পালাবে। নিশাদ কান্না থামাতে ব্যর্থ। নিজেকে সামলাতে ঠোঁটের ঠোঁট চেপে ধরেছে। চোখ দিয়ে পানি পড়ছে ক্রমাগত। কাপা কাপা গলায় শুধালো, মারবেনই তো। রাগ জেদ সব আমার বেলায়। মেয়েরা যখন ফুল দায় প্রপোজ করে তখন তো কিছু বলতে পারেন না, জেদ দেখে দুটো লাগিয়ে দিতে পারেন না। ফুল হাতে তো দিব্যি দাঁড়িয়ে রইলেন। সব বুঝি আমি, পুরনো হয়ে গিয়েছি তো। এখন আর ভালো লাগে না আমাকে, এখন ন্যাকা লাগে, তাই না?
শেষবার কথাটা কিছুটা রাগ দেখিয়ে বলল মেয়েটি। সাইফ ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটি তাকে ভয় দেখাচ্ছে, চোখ ছোট ছোট করে শুধালো। তোমার কি মনে হয় আমি ভয় পাই তোমার পরিবারকে? ডাকো, নয়তো বলো আমি ডেকে হেল্প করি তোমাকে। নিশাদ কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। সাইফ দুম করে শ্বাস ফেলে নরম গলায় বলে ওঠে, কেন করছো এমন? কিসের কষ্ট দিচ্ছ বলতে পারো? সব কষ্ট আপনার, আমার কোনো কষ্ট হয় না। আপনাকে কেউ প্রপোজ করেছে আর আপনি সাদরে গ্রহণ করছেন, এসব আমাকে কষ্ট দেয় না, তাই না? বলতে বলতে গড় গড় করে চোখের পানি গড়িয়ে পড়ল। সাইফ নিঃশব্দে তাকিয়ে রইল অর্ধাঙ্গিনীর অভিমানী মুখশ্রীতে। মেয়েটার অভিযোগের আদৌ কোনো যুক্তি আছে? পড়া হয়নি, কথা শোনে না, শাসনস্বরূপ দুটো বাড়ি খেয়েছে, এটাই তার অন্যায়। এই প্রপোজ করার কথা বলছে, এখানে তার কোনো হাত রয়েছে? সে জানতো এমনটা হবে। যদি জানতো তাহলে গেটের কাছে কেন, কোচিংয়েই যেত না। এখন এই মেয়েকে কে বোঝাবে? নিশাদ সমানে মোস্টামুস্ত্রি করে চলেছে ছোটার জন্য। সাইফ নিজেকে শান্ত করলো, আলতো স্বরে ডাকলো। জান। মুখ ঘুরিয়ে ফেলল নিশাদ, সাড়া দিল না সে, আর না তাকালো। সাইফ নিজের হাতের আজলায় তুলে তার দিকে ঘোরালো মেয়েটির মুখখানা। ভালোবাসার পরশ এঁটে দিল মেয়েটির মসৃণ গালদয়ে। কেঁপে উঠল নিশাদ। সাইফ মেয়েটির কম্পিত বন্ধ চোখের পাতায় ও ছোয়ালো নিজের পুরুষালী খসখসে শুষ্ক ঠোঁটদ্বয়। আদুরি গলায় বলে, শুধু শুধু কেন এমন করছো জান? আমি তোমাকে মারতে পারি? তুমি তুমি আমার কলিজা না? পড়ার সময় তো আমি তোমার শিক্ষক হই, তাই না? আর সকালের মেয়েটি যেটা করেছে সেখানে আমার দোষ কোথায় বলো? আমি কি জানতাম এমন কিছু হবে? আমি কি তাকে ডেকে এনেছি বলো? মেয়েটির ডিটেলস বের করে অলরেডি জোভান ভাইয়ের কাছে কমপ্লেন করেছি। আমি তো শুধু তোমারই, এই হৃদয়ে কেউ আসবে না। আর কি বললে? তুমি পুরনো হয়ে গেছো? আমি তো এখনো ঠিকঠাক দেখতেই পারলাম না, পুরনো হলে কি করে? নিশাদ কিছু বলল না। আন্না অভিমান কেটেছে, শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সাইফ পুনরায় বলে ওঠে, তুমি কবে বুঝবে জান? তোমার সাথে কথা বলতে না পারলে মরণ যন্ত্রণা হয় আমার, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মরে যাই। তুমি চাও আমি মরে যাই, তুমি হিনা? চমকে উঠল নিশাদ, ছলছল চোখে তাকিয়ে ফিস ফিস করে বলল, আর কখনো মরার কথা বলবেন না। আপনি কি না আমিও মরে যাব তাহলে? নিশাদ তাকালো খোলা দরজার দিকে, তারপর পুনরায় বলল, যা বলার ফোনে বললেন, এখন এখান থেকে যান, কেউ ওইভাবে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। সাইফ পাত্তা দিল না মেয়েটির কথা। নিজেদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে মেয়েটির গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়ালো। কপালে কপাল ঠেকিয়ে কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলল, এত দূরত্ব আর সহ্য করতে পারছি না জান। আই নিউ ইউ সো মাচ। চলো না আমার ওই ছোট্ট ঘরে। আমি প্রমিস করছি অনেক ভালোবাসবো তোমায়, কখনো এতটুকু অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবাসার পুরুষটির আদরি স্পর্শ, আবেগিক কণ্ঠস্বরে সব অভিমান অভিযোগ কেমন গায়েব হয়ে গেল। একে অপরের নিঃশ্বাস আছড়ে পড়ছে। সাইফের দৃষ্টি মেয়েটির কম্পিত ঠোঁটে। ক্রমশই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। শখের নারীর কাছে সব পুরুষই বেসামাল হয়ে পড়ে, যেমন পড়ছে সাইফ। ইচ্ছে করছে নিজের সমস্ত উত্তাপে মেয়েটিকে পিষে ফেলতে। নিজের পুরুষালী হাত ছুঁয়ে দিল মেয়েটির ঠোঁটের উপর। কেঁপে উঠল নিশাদ। সাইফের দৃষ্টি দেখে শুকনো ঢোক গিলল। নেশাত্মক দুটো চোখে যেন তাকে চাইছে। ভীত হলো নিশাদ, এভাবে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। নিজের ঠোঁটের ওপর রাখা সাইফের হাতের ওপর হাতটা চেপে ধরলো, কাপা কাপা গলায় ফিস ফিস করে বলল, প্লিজ সাইফ, এখানে না। কি বললে জান? আবার বলো। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে সাইফ। নিশাদ ভীত হয়ে একবার দরজার দিকে তো একবার সাইফের দিকে তাকালো, মৃদু গলায় শুধায়, এখানে না, কেউ এসে পড়লে? কেউ আসবে না, আর আসলেও আমার কিছু যায় আসে না। এখন বলো, তখন কি বলে ডেকেছিলে আমায়? নিশাদ কিছুটা বিরক্ত হয়ে বলল, আরে বাবা, কি বলছি, বলবেন তো না কি? বিরক্ত হয়ে বলেই নিজেই মস্তিষ্কে চাপ দিল। অমনি লজ্জায় পড়ে গেল। এই প্রথম নাম ধরে ডাকলো সাইফকে। সাইফ কোনো সংকেত না দিয়ে টি শার্ট ভেদ করে হাত গলিয়ে দিল মেয়েটির কোমরের দুপাশে। টেনে এনে নিজের বলিষ্ঠ বুকের সাথে চেপে ধরে। টুকরো টুকরো চুমুতে সিক্ত করে তুলল মেয়েটির গ্রীবাদেশ। থরথর করে কাঁপতে লাগলো নিশাদ। বাধা দিতে চাইল উত্তেজনায় সাইফ মেয়েটির কানের লতিতে হালকা বাইট করে দেয়। ফলশ্রুতিতে মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসে ব্যথাতুর আওয়াজ, আজকের পর থেকেই আমার নাম ধরেই ডাকবে জান। উফ, কি
কি মধুময় লাগছে তোমার মুখে। আবার বলো না জান। নিশাত এখনো কাঁপছে। সাইফ ঠোঁট কামড়ে হাসে। এতটুকুতেই এই অবস্থা মেয়েটির। নিশাময় কণ্ঠে পুনরায় বলে ওঠে, কি হলো বলো। কি কি বলবো? বলো সাহেব, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। নিশাত বড় বড় করে চোখ মেলে তাকালো, সঙ্গে সঙ্গে নাকচ করে বলে উঠল, অসম্ভব। তুমি তুমি বলবে কিনা? যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ ছাড়ছি না। বললেই কিন্তু ছেড়ে দেব। কি হলো বলো। নিশাত দাঁড়িয়ে রইল। সাইফকে কখনোই তুমি বা নাম ধরে সম্বোধন করেনি, লজ্জা লাগছে তার। সাইফ রাগি চোখে তাকিয়ে রইল। নিশাত এখান থেকে ছাড়া পেতে চায়, ভয় হয় যদি কেউ দেখে ফেলে। চোখ খিচে ফেলে মিনমিনে গলায় আওড়ায়, সাইফ, আমি আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। সাইফ ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটির গাল দয়ে, ফিসফিস করে বলল, আমিও আমার অর্ধাঙ্গিনীকে ভীষণ ভীষণ ভালোবাসি। নিশাত ভাবল এবার ছাড়া পাবে সাইফের হাত থেকে। মেয়েটিকে অবাক করে দিয়ে মেয়েটিকে ঘুরিয়ে বুক সেফের সাথে ঠেসে ধরে সাইফ। আকস্মিক এহেন কাণ্ডে হকচকায় নিশাত। সাইফ মেয়েটির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলে, সরি জান। নিজের কথা শেষ করে নিজের পুরুষালী অধর দুটি ডুবিয়ে দিল মেয়েটির কোমল অধরের ভাঁজে। চোখ কপালে তুলল নিশাত। এ ছিল অসভ্য লোকটির মনে। ভীত হলো নিশাত। দূরে সরিয়ে দেওয়ার জন্য ছটফট করতে শুরু করে। দরজা খোলা, যদি কেউ এসে এই অবস্থায় দেখে লজ্জায় মরে যাবে সে। প্রেমিক পুরুষের সংস্পর্শে এসে তার ব্যথাময় স্পর্শে শরীরে ঝংকার দিয়ে উঠল। ভেঙে আসতে চাইল নাজুক দেহখানা। সাইফের বেপরোয়া স্পর্শ টালমাটাল অবস্থা নিশাতের। কতক্ষণ পার হলো জানা নেই, তবে সাইফের ছাড়ার নাম গন্ধ নেই। দম বন্ধ হয়ে আসছে মেয়েটির। সাইফের বেপরোয়া হাতের স্পর্শে কুকিয়ে ওঠে সে। ছটফটানি শুরু করে দিল সে। সাইফ চুমুকের মতো আঁকড়ে ধরে রেখেছে তাকে। এক পর্যায়ে নিশাত শান্ত হয়ে গেল। চুপচাপ অনুভব করতে লাগলো ব্যক্তিগত পুরুষের দম বন্ধ করা স্পর্শ। আপনা আপনি তার হাত চলে গেল ছেলেটার ঘাড়ের পেছনে। শক্ত করে খামচে ধরল তার মাথার পেছনের চুল। 10টার দিকে মির্জাবাড়ির সবাই মিলে বসেছে খাবার টেবিলে। নিশাত আর তাহিরা বসেছে পাশাপাশি চেয়ারে। খাবার সার্ভ করছেন নীলু আর নয়না। নীলু নিশাতের পাতে গরুর মাংস দিতে গেলে বাধা দেয় নিশাত। জানায় সে মাংস খাবে না, সবজি দিয়ে খাবে শুধু। ভাতও কমিয়ে রেখেছে। প্রেমিক পুরুষের পাগলামির উন্মাতাল ঠোঁট কেটে গেছে তার। নিহাল মির্জা বলে উঠল, সে কি? কেন শুধু সবজি দিয়ে খাবে? গরুর মাংস না তোমার পছন্দের খাবার? খালু যান, ছোট আপাই যে খাবার খাইছে তারপর কি আর এই সব খাবার মুখে মজা লাগবে? নিশাত ছোট ছোট চোখ করে তাকালো নয়নার দিকে। সে তো সন্ধ্যার পর কোনো খাবারই খায়নি। তাহলে নয়না কিসের কথা বলছে? কথাটা কেমন রহস্য রেখে বলো, নাকি তাদের কি খেয়েছে ও? আবার ওই সাইপাস ফুসকা ফাসকেই আনিয়েছে। আজকে এই মেয়ে দুটোকে শিক্ষা দিতে হবে। কত করে বারণ করেছিলাম ওগুলো খেতে। সত্যি বলছি কাকিমণি, গত এক সপ্তাহে ফুচকার ধারে কাছেও যায়নি। কাদো কাদো মুখে বলল তাহিরা। কাজল মির্জার কথায় নাজুক হাসে নয়না। নিশাতকে সবজি আর সামান্য ভাত বেড়ে দিতে দিতে বলল, কি যে কোন খালাম্মা, নিশাত যে খাবার খাইছে ওতে পেট ব্যথা করে না, বরং পেট, মন, ফুসফুস সব ভরে যায়। এই খাবারের টেস্ট পৃথিবীর সব খাবারকে হার মানায়, তাই না নিশাত? থতমত খেলো নিশাত। লজ্জায় লাল হয়ে গেল সে। তার ধারণাই সত্যি, তাকে আর সাইফকে ওই অবস্থায় দেখে ফেলেছে নয়না, তাই তো এভাবে মজা লড়ছে। লজ্জায় মাথা নিচু করে ফেলল মেয়েটি। নয়নার কথায় সাবিনা মির্জার ললাটিয়ে ভাঁজ পড়ে, কি এমন খাবার সেটা না খেয়ে এত ভালো রিভিউ দিচ্ছিস? এহেন কথায় ভড়কে গেল নয়না। নিশাত কটমট করে তাকালো নয়নার দিকে। দেখছে ভালো কথা, চুপচাপ থাকবে, রিভিউ দেওয়ার কি আছে? নয়না মুখ খোলার আগে নিশাত দাঁতের দাঁত চেপে বলে ওঠে, চুপ থাক নয়নার বাচ্চা। আর কোনো জায়গা পেলি না স্টাডি রুমেই শুরু করে দিলি। দরজাটা অ্যাটলিস্ট বন্ধ করে নিতেই ভাগ্যিস নয়না আপু দেখছে। অন্য কেউ দেখলে কি হতো ভাবতে পারছিস? তাহিরার কথায় কাঁদো কাঁদো মুখে তাকালো নিশাত। তার দোষ কোথায়? সে অনেক বাধা দিয়েছিল, অসভ্য লোকটি শুনল না। এখন এত লজ্জা কোথায় রাখবে মেয়েটি? নিশাতের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেল তাহিরার। নিচু স্বরে বলল, খা, কিছু মনে করিনি। এরপর থেকে লুকিয়ে চুরিয়ে রোম্যান্স করবি,
বুঝছিস, তোর স্বামী বিদেশ। নিশাদ ছোট ছোট চোখে তাকিয়ে শুধালো, চলে? যদি জ্বালাপোড়া বেশি হয় খবর দে জামাইকে। তোর যে বউ পাগল জামাই দেখবি ফুরুত করে উড়ে আসবে। চুপ করবে, এত বড় ভাবি হই তোর, সম্মান দিয়ে কথা বল। নিশাদ ভেঙচি কাটলো তাহিরার ধমক খেয়ে। বিড়বিড় করে বকতে শুরু করে সাইফকে। লোকটির জন্য কতটা লজ্জা পেতে হচ্ছে তাকে। প্রিয় গরুর মাংস রেখে শুধু সবজি দিয়ে খেতে হচ্ছে। এত জ্বলছে ঠোঁট, তার ঠোঁটের দফা রফা করে ছেড়েছে পাজি লোকটি। আবার আসুক দেখাবে মজা। আমার কলিগ মোস্তফা আছে না, বেশ কিছুদিন ধরে জ্বালাচ্ছে। তার বড় ছেলে পেশায় একজন ডাক্তার, তার জন্য আমাদের নিশাদকে নিতে চাই। যদিও আমি বলেছিলাম মেয়ে ছোট, বিয়ে দেব না, তবুও পিছু ছাড়ছে না, দেখতে আসতে চাই ওকে। এখন এ বিষয়ে কি করবেন ভাইজান? কামরুজ্জামান মির্জার উদ্দেশ্যে বলে উঠল নেহাল মির্জা। বাবার কথা কানে যেতেই চমকায় নিশাদ। ছলছল চোখে তাকিয়ে রইল তাজিনের দিকে। তাজিন বোঝে বোনের চোখের ভাষা। ততক্ষণে তার খাওয়া শেষ। হাত ধুতে ধুতে অতি গম্ভীর গলায় বলে, আমি আমার বোনের জন্য যোগ্য পাত্র নির্বাচন করে রেখেছি, সময় হলে বলবো। তার আগে যেন কোনো ছেলে পক্ষ বাড়িতে না আসে, আসলে সেটা ভালো হবে না। নিজের কথা শেষ করে গটগট করে চলে গেল নিজের রুমে। অবাক হয়ে তাকিয়ে রইল মির্জা পরিবার। কে সেই যোগ্য পাত্র? প্রশ্ন জাগে মনে, যার জন্য ছেলে পক্ষ না আসার হুঁশিয়ারি দিয়ে গেল রাত 12টা। আজকেও বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে তাহিরা। কিছুতেই ঘুম ধরা দিচ্ছে না চোখে। ঘুমহীন বেঈমান তৃষ্ণার্ত চোখ দুটো হন্যে হয়ে খুঁজে চলেছে কাঙ্ক্ষিত কাউকে। এখন আর কেউ জোর করে ঘুম পাড়িয়ে দেয় না, কথায় কথায় ধমক দেয় না, অযথা ঘরে বসিয়ে রাখে না। তখন এগুলো বিরক্ত লাগলেও এখন সেগুলো ঘুম কেড়ে নিয়েছে তার। নির্দয় পুরুষটির বক্ষপিঞ্জরে লেপ্টে না শুলে ঘুম আসে না। ঘর জুড়ে কোথাও নেই তাইসিরের শরীরের মাতানো ঘ্রাণ। তাহিরার খুব ইচ্ছে করছে নির্দয় পুরুষটির বক্ষপিঞ্জরে লেপ্টে ঘুমোতে, মন ভরে অনুভব করতে পুরুষালী শরীরের ঘ্রাণ। লোকটিবিহীন কেমন শূন্য শূন্য লাগছে রুমটি। শূন্য লাগছে তার বক্ষপিঞ্জর। ঘুম আসছে না কিছুতেই। বলিষ্ঠ দেহের স্পন্দন না শুনলে এখন আর ঘুম আসতে চায় না। তাইসির যাবার পর এখন পর্যন্ত একটি ফোন পর্যন্ত দেয়নি। গতরাতে দুটো মেসেজ দিয়েই লাপাত্তা। তাহিরা হৃদয় পিঞ্জরে অভিমান জন্মায়। দেশে থাকতে সারাক্ষণ ধরে বেঁধে নিজের কাছে রেখে দিয়েছে, এখন যেই দূরে চলে গেল অমনি ভুলে গেছে তাকে। নিশ্চয়ই ভুলেই গেছে তার একটা বউ আছে। ভুলে গেছে কেউ একটু কথা বলার জন্য তীব্র অপেক্ষা করছে তার জন্য। এভাবেই কাটালো অনেকটা সময়। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো তাহিরা। গিয়ে দাঁড়ালো আলমারির কাছে। আলমারি হাতড়ে তাইসিরের একখানা টি শার্ট বের করলো, নাকের কাছে এনে মন ভরে শ্বাস টেনে নিল। এই তো সেই মন মাতানো ঘ্রাণ। তাহিরা নিজের পরিহিত কামিজ খুলে তাইসিরের টি শার্টটি পরল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো নিজেকে। তাইসিরের টি শার্ট তার গায়ে এতটাই ঢোলা যে তার মতো আরও একজন অনায়াসেই ঢুকে যেতে পারবে। লম্বায় হাঁটু ছুঁই ছুঁই প্রায়। আয়নায় নিজের অবয়ব দেখে খিলখিল করে হেসে উঠল তাহিরা। তাকে দেখতে একদম কাকতাড়ুয়ার মতো লাগছে। তাহিরা দুহাত দুদিকে আড়াআড়িভাবে সোজা করে দাঁড়ালো, ঠিক যেমন কাকতাড়ুয়া থাকে ফসলের ক্ষেতে, যেটা দেখে একা একা রিনিঝিনি শব্দধ্বনি তুলে হাসছে। ঠিক তখনই ঘর কাঁপিয়ে বেজে উঠল ফোন। নিস্তব্ধ কামরায় আচমকা ফোনখানা প্রবল ঝংকার দিয়ে বেজে ওঠায় চমকায় তাহিরা। ধরফরিয়ে ওঠে বুক। এত রাতে কে করলো ফোন? তাহিরা এগিয়ে গিয়ে হাতে তুলে নিল ফোনটি। স্ক্রিনে ভাসছে অতি পরিচিত একটি সেভ করা নাম। আবারও বেজে উঠল ফোন। তাহিরার হাত কাঁপছে, দুরু দুরু করছে বুক। বাঁচতে বাঁচতে কেটে গিয়ে পুনরায় বেজে উঠল। তাহিরা কম্পিত হাতে তুলে রিসিভ করে কানে চাপলো, মৃদু স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ভারী স্বর, ওয়ালাইকুম আসসালাম। তারপর দুজনেই চুপচাপ, যেন অনুভব করছে একে অপরের নিঃশ্বাস। দুরু দুরু মনে ফোন কানে দাঁড়িয়ে রইল তাহিরা। নীরবতা ভেঙে তাইসির শোধালো, I miss you, sweetheart. তাহিরা থমকায়। তাইসিরের ক্লান্ত গলার স্বর শুনে মুখটা মলিন হয়ে গেল। ললাটে ভাস পড়ল। আচ্ছা, লোকটি কি অসুস্থ? এত ক্লান্ত কেন লাগলো তার কণ্ঠস্বর? তাহিরা কম্পিত ঠোঁট নাড়িয়ে বলতে চাইল কিছু, তবে তার আগেই ফোনের ওপাশ থেকে আবারও ভেসে আসলো সে ক্লান্তি কণ্ঠস্বর। I feel you in every breath, and when I close my eyes, I see you. I love you, sweetheart. I love you very much. তাহিরার হৃদয় জুড়ে অদ্ভুত আন্দোলন শুরু হলো। পিঞ্জরে কেমন আনন্দের হিমেল বাতাস বইছে। নির্দয় পুরুষটির ভালোবাসা তাহিরা মানতে বাধ্য। আজকাল যেন অনুভব করতে পারে লোকটির ভালোবাসা। অনুভব করতে পারে কারণ লোকটা পদে পদে অনুভব করায় তার ভালোবাসা। তাহিরার খুব বলতে ইচ্ছে করল, আমিও আপনাকে খুব ভালোবাসি, আমার হৃদয়ের অগ্নি পুরুষ।
লজ্জায় সংকোচে আর বলা হলো না সেই কথা। রিনির গলায় শুধু বলল, কেমন আছেন? আমার আত্মা, ধ্যান, জ্ঞান এভরিথিং পড়ে আছে তোমার কাছে, তবে ভালো থাকি কি করে? সোজা সাপটা স্বীকারোক্তি। তাহিরা মিনমিনে গলায় বলে উঠল, আপনি বলতে চাচ্ছেন আপনি ভালো নেই? নিদ্রাহীন ভালো থাকা যায়? সঙ্গে সঙ্গে উত্তর চলে আসলো ওপাশ থেকে। তাহিরা পুনরায় বলে উঠল, কেন ভালো নেই আর কেনই বা নিদ্রাহীন কাটান? তোমার ওই গোলাপি ঠোঁট খুব টানে আমায়, যে আমার মধ্যে মুখ না ডুবালে এখন আর ঘুম আসে না। আকস্মিক এহেন কথায় ভরকায় তাহিরা। সে কতটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল ভালো কিছু শোনার, কিন্তু কি হলো? তাইসিরের এহেন বেফাস কথায় লজ্জায় লাল হয়ে গেল মেয়েটির গালদয়। জান। তাইসিরের নেশালো ডাকে আনমনে সাড়া দিল তাহিরা। তাইসির ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, ভিডিও কল দিয়ে যান, জামাবিহীন একটুখানি দেখি। তোমার ওই মেথিন পেটের উপরে লালচে তিলটা না দেখলে আজ আর ঘুম আসবে না। একটুখানি দেখাও।